আচ্ছা, সো আপনাদের এই কন্ট্রোল সিস্টেম কোর্সে একটু রেগুলার একটু চলতেছে, একটু আগে দিয়ে বলি। তো গতদিন কি বলেছিলাম যে আমরা ফাইনাল টার্মে মেইনলি স্টেট স্পেস অ্যানালাইসিসটা দিয়ে শুরু করব। সো মিড টার্মে আমরা দেখছি ফ্রিকোয়েন্সি ডোমেন অ্যানালাইসিস ছিল। স্টেট স্পেস অ্যানালাইসিসের ক্ষেত্রে আমি গতদিন বলেছিলাম যে এটা ক্লাসটা করে আছে যে কেন এটা কম্পেয়ার করলে ফ্রিকোয়েন্সি ডোমেনের চেয়ে কেন প্রেফারেবল, এই জিনিসটা বলেছিলাম মনে আছে? এটা নন লিনিয়ার বা টাইম ভেরিয়েন্স সিস্টেম, মাল্টিপল ইনপুট মাল্টিপল আউটপুট এটা সলভ করতে পারে। আচ্ছা, আরেকটা জিনিস বলেছিলাম যে স্টেট ইকুয়েশন আর আউটপুট ইকুয়েশন, এই দুইটা ইকুয়েশন হচ্ছে আপনার স্টেট স্পেস অ্যানালাইসিসের জন্য, মানে আমরা যখন কোনো কিছুকে স্টেট স্পেস অ্যানালাইসিস করব আমার ফাইনাল ডেস্টিনেশন হচ্ছে এটাকে আমি এই দুইটা ইকুয়েশনের ফর্মে নিয়ে আসবো। সো এই দুটো হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। আমি কিন্তু এখানে সবগুলো প্যারামিটারের ক্ষেত্রে বলে দিয়ে দিয়েছিলাম যে কোনটা কি আপনার কাছে লেখা আছে। ওকে, সো আজকে আমরা একটা ছোট একটা एग्जांपल যদি দেখি যে একটা সিস্টেমে মাল্টিপল ইনপুট মাল্টিপল আউটপুট এরকম একটা সিস্টেম আছে, যার ইনপুট হচ্ছে u1 u2, আউটপুট হচ্ছে y1 y2। আচ্ছা, আর দুইটা ভেরিয়েবল আছে, স্টেট ভেরিয়েবল x1 x2 ভেরিয়েবলটা, দুইটা স্টেট ভেরিয়েবল আছে x1 x2। ওকে, সো এই एग्जांपल থেকে আমরা দেখতে আমরা মেইনলি দেখাতে যাচ্ছি যে এই দুটো ইকুয়েশনকে ফর্ম করে एग्जांपल। আচ্ছা, তো যদি লিখি, আচ্ছা এটা একটু মুছে দিন। হ্যাঁ জি স্যার, লেখা আছে। এখন যদি আসে প্রথমে হচ্ছে আমরা যদি এই সিস্টেমটার ক্ষেত্রে আউটপুট ইকুয়েশনটা লিখি, সো আউটপুট ইকুয়েশনটা কি হতে পারে, y1 of t is equal to, এখন প্রথমত হচ্ছে স্টেট ভেরিয়েবল যেগুলো আছে ওগুলো নিয়ে আমরা ডিল করব। এখন এখানে আছে ভেরিয়েবল আছে x1 x2, তারপরে হচ্ছে y1 y2। কারণ আপনি কি এর ভ্যালু জানেন? না, ভেরিয়েবলের এটা ভেরিয়েবল না, এটা একটা ভেরিয়েবল যাকে একটা সিম্বল দ্বারা মেইনলি ইন্ডিকেট করা হচ্ছে। কারণ আপনি যখন ইকুয়েশন আকারে লিখতে যাবেন তখন যেহেতু ভ্যালু জানেন না, তার মানে হচ্ছে আপনি এখানে একটা কি ধরে নেবেন, একটা কোএফিশিয়েন্ট ধরে নেবেন। সো কোএফিশিয়েন্টটা মেইনলি হচ্ছে তার অরিজিনাল ভ্যালুটাকে ইন্ডিকেট করবে। যে এই ক্ষেত্রে এখন এইটার জন্য আমরা কোএফিশিয়েন্টটা ধরবো ধরেন একটা c11 এইভাবে। আচ্ছা, c11 এর সাথে x1 of t, তার মানে হচ্ছে এই x1 of t টা যদি যা আছে ভ্যালু অরিজিনাল ভ্যালু যেটা থাকবে সেটা আসবে কোথায়, এই c11, এটা মাল্টিপ্লাই হচ্ছে তার সাথে। কারণ আমি ডাইরেক্টলি x1 টাকে তো ভ্যালু জানি না, সো এই জন্য আমার কোএফিশিয়েন্ট ধরা, বুঝতে পেরেছেন? জি স্যার। আচ্ছা, সো এখন যেহেতু y1 এই জন্য কোএফিশিয়েন্টটাকে আমরা 1 দিয়ে শুরু করলাম, আর যেহেতু প্রথম কোএফিশিয়েন্ট তার হিসেবে এই জন্য 1 আরেকটা 1, তো c11 x1 of t। পরেরটা কি হবে তাহলে, c বলেন তো, c1 1 2 x2 of t, আর সেকেন্ড ভেরিয়েবল যেটা। আচ্ছা, প্লাস এখন হচ্ছে ইনপুটের ক্ষেত্রে আসে। সো ইনপুটের ক্ষেত্রে আমরা ধরলাম হচ্ছে তার b11, সো দুটোর ক্ষেত্রে হ্যাঁ u1 of t কোএফিশিয়েন্ট হলো b, u of t এর ইনপুটের ক্ষেত্রে প্লাস d1 to d1 to u2 of t। ওকে, সো এখন এটা বের করলেন y1 এর জন্য। এখন যদি y2 এর জন্য ইকুয়েশন করেন তাহলে সেম, শুধু কোএফিশিয়েন্টগুলোর নাম্বার চেঞ্জ হবে। c21 c21 x1 না 21 হবে, কারণ হচ্ছে এটা তো y1 এর জন্য 1 ছিল সেকেন্ডটা, তো y2 এর জন্য করতেছে। আচ্ছা, সো 21 x1 of t প্লাস পরেরটা কি c22 x2 of t প্লাস d21 u1 of t প্লাস d22 u2 of t। এখন আপনি যদি এটাকে ম্যাট্রিক্সে রাখেন, ভেরিয়েবল যদি আরেকটা থাকতো তিনটা, হ্যাঁ তাহলে আপনি আরেকটা কোএফিশিয়েন্ট দিয়ে লিখতেন। তার মানে 3 1 দিয়ে, হ্যাঁ c1। আচ্ছা, এটা হচ্ছে মেইনলি এটা কোনো মানে ওরকম কোনো সলভ করার কিছু না, এটা জাস্ট ওই যে ইকুয়েশনগুলো দেখানো হয়েছিল ওগুলো একটা ভেরিয়েবল করে জাস্ট ইকুয়েশনটা পৌঁছানো। আচ্ছা, সো প্রবলেমগুলো আসলে নেক্সট প্রবলেম করলে তখন আপনি বুঝতে পারবেন যে ও ভেরিয়েবলের এফেক্টটা কিরকম থাকে। সো এখানে যদি আমি এটাকে ম্যাট্রিক্স আকারে লিখি, y1 of t y2 of t, এই টোটাল প্রবলেমটাকে ম্যাট্রিক্স আকারে লিখতেছি। আচ্ছা, ফার্স্টে হচ্ছে আমি দেখব আমার এখানে কি কি ভেরিয়েবল আছে, কি কি আছে, x1 x2, এখানেও x1 x2, এগুলো কি তাদের কোএফিশিয়েন্ট, এগুলো তো ভেরিয়েবল। সো আমি ফার্স্টে ভেরিয়েবলগুলো লিখে ফেলি, x1 of t আর কি x2 of t। আচ্ছা,
ম্যাট্রিক্সের ক্ষেত্রে নরমালি কি হয় যে y1 ইকুয়েশন যখন তুলবেন তখন কি হবে ওটা বাদ এই পোরশনটা রো কলাম হ্যাঁ রো কলাম সো এই ক্ষেত্রে এই রোটা এর সাথে মাল্টিপ্লাই হবে আবার এই রোটা y2 এর ক্ষেত্রে এই রোটা এই কলামের সাথে মাল্টিপ্লাই হবে সো এখন যখন আমরা ফার্স্টে কি করব y1 এর ক্ষেত্রে এই দুইটার কোএফিশিয়েন্ট কি কি আছে ওটা আমরা প্রথম রোতে লিখে নিব সো x1 আর x2 এর কোএফিশিয়েন্ট কি কি আছে C11 c11 C12 c12 আচ্ছা তাহলে এখন দেখেন মাল্টিপ্লাই করেন দেখেন y1 c11 x1 যোগ c12 x2 ইকুয়েশন মিলছে এই ইকুয়েশনের এই পার্টটা মিলছে আচ্ছা এখন আসেন y2 এর জন্য সো y2 এর জন্য x1 x2 এর সাথে কি কি হয় c21 আর কি c22 ওকে তাহলে একটু পর্যন্ত চলে গেল এখন হচ্ছে বাকি হাফের ক্ষেত্রে আমার ভেরিয়েবল কি কি আছে এখানে ভেরিয়েবল C1 না, এখানে, এই portionটা। u1 U1 of t আর u2 of t আচ্ছা তাহলে এখন y1 এর ক্ষেত্রে কোএফিশিয়েন্ট কি কি আছে D11 d12 আর y2 এর ক্ষেত্রে D21 d21 d22 এখন এইটাকে কি আমি এভাবে লিখতে পারি টোটালটাকে y is equal to c x of t plus b u of t এটা আমার কি কতক্ষণ এটা হচ্ছে আমার কি ইকুয়েশন আউটপুট ইকুয়েশন না So, এটা হচ্ছে আমার আউটপুট ইকুয়েশন এটা সমান কি লিখতে পারি যে y সমান cx y এই টোটাল y মিলে y Y c এর জায়গায় c C x x প্লাস d d u of t এটাই ছিল আমার আউটপুট ইকুয়েশন সো ওইটা থেকে জাস্ট ডিরাইভ করে আউটপুট ইকুয়েশনটা দেখানো আরেকটা ইকুয়েশন বাকি আছে সেটা কি cx স্টেট ইকুয়েশন যেটা সেটা আরেকটা ইকুয়েশন বাকি আছে সেটা হচ্ছে স্টেট ইকুয়েশন ছবি উঠে নেন তাহলে তাড়াতাড়ি হবে খাতা উঠে দিয়ে টাইম লাগবে এইটা পরীক্ষার জন্য যে প্রবলেম আসবে মানে এগুলা রিলেটেড স্যার এই সূত্র অনুযায়ী স্যার ওই সি এর হ্যাঁ সূত্রটা হচ্ছে লাগবে স্যার সি এর পরে কি এক্স ধরছি নাকি গুণ ধরছি না ওটা x x অফ t তো এটা হচ্ছে আমি মানে এই সূত্রটা হচ্ছে আমাদের কাজে লাগবে প্রবলেম সলভ করতে তো সূত্রটা কি হয় আসলে সেখানে সূত্রটা লিখছি সেখানে x b হ্যাঁ এটা এখনো করা যায় শুধু সেকেন্ড পার্টটা করতে d তো নাই t তো সমস্যা নাই টাইমের সাথে টাইমের সাথে আপনার মন চাইলে আপনি দেন না না এটা আলাদা কোনো না এটা হচ্ছে টাইমের সাপেক্ষে বুঝায় মুছাই আচ্ছা স্যার হ্যাঁ sure. হ্যাঁ দেখেছি কম ঠিক আছে স্যার তো কম মনে সমস্যা কি বাইসে স্যার কল দিতে আমি দেখতে থ্যাংক ইউ আচ্ছা এখন হচ্ছে একটা ইকুয়েশন হলো কি আউটপুট ইকুয়েশন আরেকটা কি বাকি স্টেট ইকুয়েশন সরি স্টেডিকেশন করলাম না আউট স্টেট ইকুয়েশন ছিল x এর একবার ডিফারেন্সিয়েশন এটা আউটপুট ইকুয়েশন কারেক্ট সো স্টেট ইকুয়েশনটা কি x এর একবার ডিফারেন্সিয়েশন আচ্ছা সো এই ক্ষেত্রে একবার ডিফারেন্সিয়েশন মানে কি dx বাই dx t এর সাপেক্ষে একবার ডিফারেন্সিয়েশন এখন যেহেতু এখানে হচ্ছে আমার ভেরিয়েবল কি x1 আমি x1 অফ t প্রথমে x1 এর জন্য করি ইকুয়েশন কিন্তু সেম আগের মধ্যে আসবে জাস্ট চেঞ্জটা হবে হচ্ছে কোএফিশিয়েন্ট সো এখানে দেখেন এখানে কোএফিশিয়েন্ট আমি ফার্স্টে ধরলাম a সো a11 তারপর হচ্ছে আপনার আমার ভেরিয়েবল কি ছিল ভেরিয়েবল কি আছে x1 অফ t হ্যাঁ শিওর a11 এখানে আগের ইকুয়েশন আগের মধ্যে জাস্ট কোএফিশিয়েন্টটা চেঞ্জ তাহলে পরেরটা কি হবে a1 2 x2 অফ t আচ্ছা তারপরে আর কি আছে এরপরে ইউটা ধরতে হবে ইউ এর ক্ষেত্রে এখানে ধরবো হচ্ছে আমি b সরি স্মল b11 তার ক্ষেত্রে হচ্ছে আপনার y1 অফ t
প্লাস b12 y2 of t। একইভাবে যদি dx2 এর ক্ষেত্রে লিখি তাহলে কি হবে আপনারা বলেন? স্যার a 21 21 x1 of t তারপর a a 2 x2 of t প্লাস b b 21 21 হ্যাঁ y1 of t প্লাস b 22 y2 of t। এখন যদি এটাকে ম্যাট্রিক্স আকারে লেখেন এই জিনিসটা এটাকে এইভাবে লিখতে পারি না? একবার উপরে একটা পরিমাণ হচ্ছে এটা একবার ডিফারেন্সিয়েশন, যদি দুইটা থাকে তখন দুইবার ডিফারেন্সিয়েশন d স্কয়ার d স্কয়ার x বাই d স্কয়ার তখন সো x2 of t টোটালটাকে লিখি। এখন দেখেন আমার এখানে ভেরিয়েবল কি কি x1 of t আর x2 of t তাদের কোএফিশিয়েন্ট কি বলেন? x1 এটার জন্য কোএফিশিয়েন্ট কি কি a11 a12 আর x2 এর জন্য হচ্ছে a21 a22। পরের পার্টটার জন্য লিখি ভেরিয়েবল কি কি u1 u2 তার জন্য এখানে y লিখছি স্যার ইউটার কোএফিশিয়েন্ট ইউটা তো লিখনি মানে আমরা ও আচ্ছা সরি এখানে স্যার a হ্যাঁ হ্যাঁ এটা u হবে আমি একটু এটা ভুল করছি কোশ্চেন করতে চাই হ্যাঁ এটা ভুল করছি ঠিক আছে থ্যাংক ইউ এটা y এর জায়গায় u হবে হ্যাঁ এটা হচ্ছে আউটপুটের ক্ষেত্রে y b1 আচ্ছা এখন u1 আর u2 তাদের কোএফিশিয়েন্ট কি এসি কততে চলছে তো কোন হচ্ছে আমি বলবো না একটু আসলে এসিটাকে কমে দিয়ে যাবে 26 এর দিকে প্রক্রিয়া এসি 26 এর দিকে u1 আচ্ছা u1 of t আর কি u2 of t তাদের কোএফিশিয়েন্ট কি কি b b21 সো এখানে ওইটা থেকে b11 b12 b21 b22 টোটালটাকে আমরা কি লিখতে পারি x একবার ডিফারেন্সিয়েশন a x প্লাস b u1 ut এটা স্টেট ইকুয়েশন হয়েছে স্টেট ইকুয়েশন বেরোচ্ছে তো তাহলে এইভাবে হচ্ছে মানে ইকুয়েশনগুলো আসছে তো এখন আছে আপনার প্রবলেম সলভ করতে গেলে এই দুটো ইকুয়েশনের দরকার না প্রয়োজন এই ক্ষেত্রে শুধু এখানে ই দিয়ে দেবো এবার সেই x1 এই যে বক্সটা স্যার এই ক্ষেত্রে মানে স্টেট ইকুয়েশনের ক্ষেত্রে এই y এখানে কি আমরা u ধরে নিতে পারবো y1 u1 ধরে এখানে স্যার মানে আমরা তো এটা আউটপুটের মধ্যে করব আউটপুট করলাম আপনার স্টেট ইকুয়েশন করলাম স্টেট করলে y1 এর ওইখানে আউটপুট যেটা আছে হ্যাঁ ওখানে x টার্ম ধরে করব u1 না u1 ইনপুট হিসেবে থাকবে y1 টা আউটপুট তাহলে y1 এর আউটপুটটা আমরা স্টেট ইকুয়েশনের ক্ষেত্রে কি করব তখন তো আগে না এই ক্ষেত্রে কিন্তু আমার ভেরিয়েবল আর ইনপুটটাই কাউন্ট হবে কারণ আমার আউটপুট তো কাউন্ট হবে এই ইকুয়েশন ক্ষেত্রে আমাদের ভেরিয়েবল আর ইনপুট মিলে আছে আউটপুট হবে হ্যাঁ তখন সেটা y1 ছিল আউটপুট ইকুয়েশন এখন হচ্ছে x1 কিন্তু ইকুয়েশন করতে গেলে তো আপনাকে ভেরিয়েবল আর ওই ইনপুট রাখতে হবে এখন আউটপুট কিন্তু ইকুয়েশন দিতে পারবে ঠিক আছে দেখেন তো সময় ঠিক না একটা প্রবলেম কি আচ্ছা 12 বাজে 12 আচ্ছা তাহলে এটা একটু মুছে না
সরাসরি দিয়েছে না, কোনো খোঁজ খবর নাই, কোনো কিছু নাই, কি একটা অবস্থা। আর ইউনিয়ন চেয়ারম্যানের কাছ থেকে কি আরে ভাই আমাদের ক্লাসটা তো নিতে হবে। ক্লাস হবে অনলাইন অনলাইন না স্যার, ইয়া অনলাইন অনলাইন না। আপনাদের সিআর হ্যাঁ, সিআর যে আছে তাকে মতো সাজেশন দেবে। এমন যোগাযোগ করে দেবে। সাজে একবার এই মিটার আগে টিভি কইরা তেরাম দিতে দিতে আর মিটার আগে একটা ক্লাস আছে আমরা দেখি পরীক্ষা দিতে করে ভালো আছে। ভালোই আচ্ছা একটু লাস্ট ক্লাসে বলেছিলাম যে সরি একটা সার্কিটের ক্ষেত্রে আপনার যতটা স্টোরেজ এলিমেন্ট থাকবে তার ততটা ভেরিয়েবল থাকবে। ভেরিয়েবল ইজ ইকুয়াল টু নাম্বার অফ স্টোরেজ এলিমেন্ট। স্টোরেজ এলিমেন্ট কি কি? ইন্ডাক্টর, ক্যাপাসিটর, এগুলো হচ্ছে স্টোরেজ এলিমেন্ট। কেন? যেমন ক্যাপাসিটর হচ্ছে চার্জকে স্টোর করে, আর ইন্ডাক্টর হচ্ছে ফিল্ডকে ফিল্ড বা কারেন্ট বলা স্টোর করে। সো এখন এই সার্কিটে স্টোরেজ এলিমেন্ট আছে কয়টা? দুইটা, ইন্ডাক্টর, ক্যাপাসিটর। সো এই ক্ষেত্রে ভেরিয়েবল হবে কয়টা? এটা আবার দুটো হবে। দুইটা ভেরিয়েবল। হ্যাঁ, কি কি? একটা ইন্ডাক্টরের সাপেক্ষে, একটা হবে ক্যাপাসিটরের সাপেক্ষে। ক্যাপাসিটরের সাথে আছে। এখন যদি আপনি এই সার্কিটে কেভিএল চান, কেভিএল মানে কি? Kirchhoff's voltage law. মানে ইকুয়াল টু ভোল্টেজ, টোটাল সোর্স ভোল্টেজ ইজ ইকুয়াল টু বাকি সব ভোল্টেজের সামেশন যেটা। সো এখন যদি আপনি কেভিএল চালান এই সার্কিটে, তাহলে ভোল্টেজ নিয়ে হ্যাঁ, তো ফার্স্টে কি আছে? রেজিস্টর, তার এগেইনস্টে কারেন্ট কি পাস হচ্ছে? আইটি আইটি। সো আপনি আইটি ভোল্টেজ লিখলে আর ইনটু আই অফ টি। হ্যাঁ, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে ইন্ডাক্টর। সো ইন্ডাক্টরের ক্ষেত্রে কি হয়? ভোল্টেজটা হচ্ছে এইভাবে লেখা হয়, এল ডিআই বাই ডিটি। আর ক্যাপাসিটরের ক্ষেত্রে ভোল্টেজটা কি জানি আমরা? 1/c ইন্টিগ্রেশন অফ ডিআই বাই ডিটি। সরি, ডিআই বাই আই অফ টি, আই অফ টি ডিটি। হ্যাঁ, ওইটা আছে, বাট এটা আপনি নিতে পারেন। কারেন্ট ইন্টিগ্রেশন করে এটা না কারেন্ট আর ডিটি টা কি স্যার? কোনটা? ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশনের ডিটি, ইন্টিগ্রেশনের ডিটি। সো আমরা এইভাবে লিখতে পারি টোটাল লাইন। বুঝতে কিন্তু রেকর্ড হচ্ছে। এটা একটু মুছাই। আচ্ছা, আপনি যদি চার্জকে ডিফারেন্সিয়েশন করেন তাহলে কি পাওয়া যায়? চার্জ কিউ না ডিফারেন্সিয়েশন কিউ আই পাবেন কারেন্ট। চার্জকে যদি আপনি ডিফারেন্সিয়েশন করেন তাহলে কি পাবেন? এটা কি লিখে দিছিল? কোনটা? এই না না, এটা তো বেসিক লিখে দেয়। এগুলো সার্কিট ওয়ার্কের বেসিক। আপনি যখন চার্জকে ডিফারেন্সিয়েশন করবেন তখন কি পাবেন? কারেন্ট পাবেন। তাইলে যদি আপনি কারেন্টকে ইন্টিগ্রেশন করেন তাহলে কি পাবেন? চার্জ চার্জ পাবেন। উল্টাটা, এখন চার্জকে ডিফারেন্সিয়েশন করলে কারেন্ট পাবেন, কারেন্ট তাহলে পাবেন। কারেন্টকে ইন্টিগ্রেশন করলে চার্জ চার্জ পাওয়া পাবেন। যায়। আচ্ছা, তাহলে এখানে কি আছে আমার? কারেন্টের ইন্টিগ্রেশন, তাহলে আই অফ টি ডিটি। সো এটাকে আমি তাহলে কি লিখতে পারি? চার্জ হিসেবে লিখতে পারি। মানে কারেন্টের ইন্টিগ্রেশন হচ্ছে, তাহলে কি আছে? চার্জ। সো কিউ 1/c যেটা ছিল নিচে সি আসছে। ক্লিয়ার? মানে আইটা বলতে যে আপনি যখন এই চার্জকে ডিফারেন্সিয়েশন করবেন ডিটির সাপেক্ষে তখন কি পাবেন? কারেন্ট। তাহলে উল্টাটা যদি করেন কারেন্টকে ইন্টিগ্রেশন করেন তাহলে কি পাবেন? চার্জ পাবেন। সো এখানে আই অফ টি ডিটি মানে কারেন্টের ইন্টিগ্রেশন হচ্ছে। সো এই জিনিসটাকে আমি চার্জ হিসেবে লিখছি কিউ। মানে কিউটা হবে এখানে আর 1/c তো আছে, তো জাস্ট কিউটাকে 1 এখানে নিয়ে আসছি। সো 1/c ক্যাপাসিটর আপনি যখন ভোল্টেজ সূত্র লিখবেন এটা সূত্র 1/c ইন্টিগ্রেশন অফ আই ডিটি। সো q/c আসছে। ক্লিয়ার? আচ্ছা, আচ্ছা এইটা আমি এই পাশে লিখতেছি যাতে দেখা যায় এই জন্য এই পোরশন। এখন আপনার কি ছিল? ভেরিয়েবল কার কার সাপেক্ষে ছিল? ইন্ডাক্টর আর ক্যাপাসিটরের সাপেক্ষে। ক্যাপাসিটরের ক্ষেত্রে সেই কি স্টোর করে? কিউ মানে চার্জ।
আই ধরা যায় ম্যাগনেটিক ফিল্ড এস। জি স্যার। সো আই এর ক্ষেত্রে এখন আমার স্টেট ইকুয়েশনে যদি আমি চাই আমার মেইন টার্গেট থেকে স্টেট স্পেসে অ্যানালাইসিস করা, তাহলে আমাকে স্টেট ইকুয়েশন আর আউটপুট ইকুয়েশন এই দুটো ইকুয়েশন বের করতে হবে। সো এখন স্টেট ইকুয়েশনে যদি যাই, স্টেট ইকুয়েশনে কি ছিল? x এর একবার ডিফারেন্সিয়েশন, মানে ভেরিয়েবল যেটা তার একবার ডিফারেন্সিয়েশন। সো আমার ভেরিয়েবল কি? q আর i। সো ফার্স্টে যদি আমি i এর হিসাব করি, তাহলে i এর একবার ডিফারেন্সিয়েশন হলে কি হয়? di/dt। তার মানে হচ্ছে আমাদের এই ইকুয়েশনকে স্টেট ইকুয়েশনে নিয়ে যেতে হলে আমার ইকুয়েশনের এক পাশে কি নিয়ে আসতে হবে? di/dt এক পাশে নিয়ে আসতে হবে, যেন আমি এইভাবে লিখতে পারি। ক্লিয়ার? আচ্ছা, সো এখন এই ইকুয়েশনে di/dt কই আছে? এই জায়গায় টোটালটাকে যদি বাম পাশে নিয়ে আসেন তাহলে কি হয়? l di/dt by dt। আচ্ছা, এটা হচ্ছে যদি এক সাইডে নিয়ে যান, বাকিগুলোকে অন্য সাইডে, তাহলে কি হবে? মাইনাস ri of t minus q/c। স্যার কেবিএল এ কি এখানে কি 0 ছিল এই পাশে? না, জিরো না, কেবিএল হচ্ছে সোর্সের ইকুয়াল টু হচ্ছে সবগুলো ভোল্টেজের সামেশন। এই পাশে যে কেবিএল ছিল এই সমান ছিল এই পাশে কি আসবে? এই জায়গা হচ্ছে সোর্স ছিল, সোর্স সরি, মানে vi 0 স্যার। vi মানে মেইন সোর্সটা। কেবিএল টোটাল ভোল্টেজের হ্যাঁ, সমান হবে মোট। মানে vi বা vt বলতে পারেন, যে কোনো একটা। স্যার তাহলে সাথে Thank you. গুণাকারে চলে যাবে কি? হ্যাঁ হ্যাঁ, ওটা হচ্ছে না গুণ আকারে না, এটা হচ্ছে ওই সাইডে চলে আসবে, মানে অপোজিট সাইডে। কারণ এই সাইডে আমি শুধু লিখেই রাখবো, তাহলে এখানে চলে আসবে কি? মাইনাস ভি অফ ডি। এখন এখানে একটা এল আছে, সো আমার দরকার এল তো দরকার না, আমার দরকার হচ্ছে এই পোর্শনটা। তাহলে এলটাকে আমাকে উঠাই দিতে হবে। তো কিভাবে উঠাবো? বোথ সাইডকে এল দিয়ে ভাগ করা। তাহলে এই সাইড থেকে এল চলে গেল, আর এখানে এল আসলো, এল আসলো। ক্লিয়ার? মানে এখানে এল ছিল, মাইনাসটা এই ইকুয়েশন থেকে এই পোর্শনটাকে এক সাইডে রাখছি, বাকি সবকে অন্য সাইডে নিয়ে গেছি। আচ্ছা, তাহলে b অফ t প্লাস হবে, সরি হ্যাঁ b অফ t প্লাস হবে। তাহলে ও অন্য সাইডে নিয়ে গেলে এখানে কি আছে? প্লাস। এটা যদি বাম পাশে চলে যায় কি হবে? মাইনাস। ক্লিয়ার? আচ্ছা, বুঝতে পারছেন কি? b অফ t যে এই b অফ t টা, এটা তো ওই পাশেই আছে, কিন্তু পাশে থাকলে প্লাস আছে আছে। প্লাস হ্যাঁ, তাহলে টি আই টি এটা তো স্যার এই টা তো এই পাশেই থেকে গেছে, এখানে আর এইটা আর এইটা বাম ওই পাশে গেছে। স্যার এটা মুছে না, এখানে একটা লাইন স্কিপ হয়েছে তো এর দ্বারা বোথ সাইডে ভাগ করে একটু করতে হবে। না এই লাইনটা মুছে আর এই ডান পাশে লাইন আমরা এইটা মানে এলটা এখানে ছিল, হ্যাঁ সো এই এলটা হচ্ছে মানে এই এল দিয়ে ভাগ করা আছে দুই সাইডে। সো এখানে এল এল কেটে দিলে 1 থাকে, সো এটা আর লিখলাম না। ওখানে বুঝছেন? লাইনটা দিয়ে নিতে হবে, এল তাছাড়া থাকবে না, পরের লাইনে নিতে ভালো আছে। মানে এখানে তো একটা এল ছিল, ও আচ্ছা, ক্যালকুলেশনের এলটা তো থাকবে এই লাইনে। ওই এলটা ডিভাইড করে দিয়ে আমরা ঠিক করে দিই। এই যে এখান থেকে এই ইকুয়েশনটা আসছে, তারপরে এইটা পরের চারটা। আচ্ছা, এখন এটা হচ্ছে একটু কত করে রাখলাম আমি, হ্যাঁ। এই ইকুয়েশন যেটা মেইনটা, এটাকে আমি নাম্বার দিলাম 1, প্রথম ডেরিভেটিভ। আচ্ছা, এখন দেখেন ফর আউটপুট ইকুয়েশনের জন্য আমি কনসিডার করলাম ইন্ডাক্টরের অ্যাক্রসে ভোল্টেজটা। ইন্ডাক্টরের অ্যাক্রসে ভোল্টেজটা কি থাকবে? VL is equal to L di/dt। স্যার এই কোশ্চেনটা যদি 1 দেয় তাহলে কি নিচেটা 2 দেব? না, নিচেটা কিছু দেওয়ার দরকার নেই, ইকুয়েশন 1 দিয়েছি কারণ একটা রিপ্লেস করবো তো এই জন্য আর কি। আপনার ইচ্ছা হলে দিতে পারে, কোনো সমস্যা নেই। সো ফর আউটপুট ইকুয়েশনের জন্য আমি কনসিডার করলাম ইন্ডাক্টরের ভোল্টেজটা যে VL অফ t সমান L di/dt। বুঝছেন? মানে আউটপুট জাস্ট
এটা ইন্ডাক্টরের একটা যে ভোল্টেজটা এটা লিখলাম, এটা সমান কি L di/dt, এটা তো আপনারা জানেন, প্রথম ইকুয়েশনেই তো বলা আছে L di/dt। সো এখন আপনি যদি এই L টাকে লেফট সাইডে নিয়ে আসেন, নিচে L আসবে, বাম সাইডে কি থাকবে di/dt। আর এই লেখাটা কি লিখছেন? কোনটা স্যার? ফর আউটপুট ইকুয়েশন, কনসিডার ফর আউটপুট ইকুয়েশন। স্যার ওটা কি BL নাকি B? BL কোনটা কোনটা কিসের লাইন স্যার? BL সাথে PS। আচ্ছা, এখন যদি এই BL অফ T বাই L এটা সমান di/dt হয়, তাহলে এখন দেখেন এই ইকুয়েশনে কি আছে আমার di/dt। এই জায়গায় যদি আমি এটা বসাই দিই BL বাই L, বসাইতে পারি না, কারণ দুটো তো ইকুয়াল। ইকুয়াল, হ্যাঁ। সো এই জায়গায় যদি আমি বসাই তাহলে দেখেন BL অফ T বাই L ইজ ইকুয়াল টু বাকিটা মাইনাস minus Ri of T divided by L minus Q divided by CL plus D of T divided by L। লেখা আছে। এখন আমি এই L উঠাই দিই। সো এই L উঠাই দিলে কি করতে হবে, আমাকে বোথ সাইডে L দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। মাল্টিপ্লাই করে দিলে নিচের L গুলা উঠে যাবে। স্যার গুণ করতে হবে। হ্যাঁ, গুণ করতে হবে, গুণ করে দিলে নিচের L গুলা উঠে গেল। সো আমি গুণ করলাম, গুণ করতে আমার নিচের L গুলা কি হলো, উঠে গেল। সো এখন আপনি দুইটা ভেরিয়েবলের ক্ষেত্রে পাইলেন, দুইটার ক্ষেত্রে ইকুয়েশন বের করেন। একটা হচ্ছে এটার ক্ষেত্রে, আর একটা হচ্ছে এই আউটপুট ইকুয়েশনটা বের হবে সেকেন্ডটার ক্ষেত্রে। কারণ আউটপুটের ক্ষেত্রে আমরা কি কনসিডার করছি, ইন্ডাক্টর ভোল্টেজটাকে কনসিডার করছি। ওকে, সো এখন যদি ইকুয়েশনটা লিখি, আমি একটু মুছে নেই প্রশ্নটা, টাইম কি ক্রস করতে, হ্যাঁ টাইম কি ক্রস করে গেছে? না স্যার, এখন কোন স্যার? 5 মিনিট আছে স্যার। হয়েছে? এখন হচ্ছে আমি ম্যাট্রিক্স ফর্ম করব এটা থেকে। সো ম্যাট্রিক্স ফর্ম করার জন্য কি লাগবে? আচ্ছা, আমার ভেরিয়েবল কি কি? আমার ভেরিয়েবল কি কি? ইন্ডাক্টরের ক্যাপাসিটরের ক্ষেত্রে আমি ভেরিয়েবল ধরছিলাম। সো আমার ভেরিয়েবল হচ্ছে দুইটা, একটা হচ্ছে কিউ ছিল, একটা ছিল আই অফ টি। সো এখন আমাকে দরকার কি, একবার ডিফারেন্সিয়েশন, তার মানে ডি কিউ বাই ডিটি আর হচ্ছে ডি আই অফ টি বাই ডিটি, এই দুইটা ইকুয়েশন নিয়ে করব মেইনলি। এই ইকুয়েশন কোনটা? প্রথম ইকুয়েশন হচ্ছে এইটা, যেটা বলছিলাম চার্জকে ডিফারেন্সিয়েশন করলে আরেকটা ইকুয়েশন কোনটা, ডিআই অফ টি ডিটি ইকুয়েশন। সো এখন আপনি যদি লিখেন ম্যাট্রিক্স আকারে, তো ফার্স্টে কি আপনার একবার ডিফারেন্সিয়েশন মানে কি ছিল ইকুয়েশন, x ax প্লাস b u। আচ্ছা, এই প্রশ্নটা যদি লিখেন তাহলে আপনার যে ভেরিয়েবল যে দুইটা আছে ওই দুইটা ডিফারেন্সিয়েশন, সো কি কি আছে, dq বাই dt, আর এক কিউ না, কারণ
কিন্তু মানে একবার ডিফারেন্সিয়েশন করব আচ্ছা dq বাই dt আরেকটা কি ডিআই dit বাই dt ইজ ইকুয়াল টু আচ্ছা এখানে হচ্ছে ফার্স্টে a এর জায়গাটা ফাঁকা রাখলাম x এর জায়গায় ভেরিয়েবল লিখবেন কি কি ভেরিয়েবল আছে q আর ইউ i of t প্লাস এখানে b সরি b এর জায়গাটা ফাঁকা রাখলাম আর হচ্ছে আপনার ইনপুট যে দুটো আছে qi of t আর এখানে হচ্ছে আপনার টোটাল যে ভোল্টেজটা ছিল vt যেটা সেই vtটা ওই দিক দেখতে সমস্যা হচ্ছে না স্যার এখানে হচ্ছে vt vtটা ছিল আমার টোটাল সোর্স ভোল্টেজ এই হিসাব করে এখানে এটা ধরা আছে আচ্ছা এখন দেখেন এই ইকুয়েশনটা ফার্স্টে দেন এটার জন্য q আর it দেখেন তো এই ইকুয়েশনটার জন্য এখানে কি আছে শুধু i আছে হ্যাঁ q কি আছে q নাই q যদি না থাকে তার কোএফিশিয়েন্ট কত কিউ না থাকলে তো স্যার 0 মানে এখানে কোনো কিউই নাই ও আচ্ছা, আচ্ছা। তাহলে তার কোনো কোএফিশিয়েন্ট আছে নাই 0 আচ্ছা এই ইকুয়েশনের ক্ষেত্রে i আছে না i আছে এই ইকুয়েশনের ক্ষেত্রে i আছে না i এর ভ্যালু কোএফিশিয়েন্ট কত 1 কারণ i এর সাথে কি মাল্টিপ্লাই আছে 1 মাল্টিপ্লাই আছে না i এর কোএফিশিয়েন্ট হচ্ছে 1 0 আর 1 এই ইকুয়েশনটা আসে ফার্স্ট হচ্ছে q ম্যাট্রিক্সের রো দিয়ে কলাম সো q দেখেন এখানে q এর কোনো কোএফিশিয়েন্ট আছে উপরে আছে স্যার এই যে এটা নিচে হাত এটা আছে q বাই c এটা q আছে সো q আছে তাহলে q ছাড়া বা এর সাথে যা আছে One by সেটা C. কোএফিশিয়েন্ট এখানে কি আছে 1 বাই c হ্যাঁ 1 বাই c ঠিক আছে এটা মাইনাস আছে মাইনাস আছে এখন মাইনাস থাকলে সাইন ধরতে হবে প্লাস থাকলে ধরতে হবে মাইনাস 1 বাই cl এন্ড i অফ t টা আছে আই বেশি স্যার এই যে আর আই তাহলে i অফ t ছাড়া আর কি থাকে কোএফিশিয়েন্ট কি হয় আর আর উপরে আর বাই মাইনাস r বাই l আর b অফ t যদি ধরেন তার ক্ষেত্রে b অফ t এর কোনো কিছু আছে স্যার ঠিক আছে b অফ t b অফ t নাই নাই, 0 আর তার ক্ষেত্রে বি অফ টি আছে আছে কোএফিশিয়েন্ট কি কোএফিশিয়েন্ট হবে 1 বাই 1 বাই l l সো এই ইকুয়েশনটাই হচ্ছে আমার হইলো ax b u এটা হচ্ছে আপনি স্টেট স্পেসে রিপ্রেজেন্ট করেন আর এটা হচ্ছে তার স্টেট ইকুয়েশন স্ট্যাটিক ইকুয়েশন তাহলে আরেকটা কি বাকি থাকলো আউটপুট ইকুয়েশন সো এখন আসেন আউটপুট ইকুয়েশন সো আউটপুটের ক্ষেত্রে কোনটা ধরছিলাম আমরা ইন্ডাক্টর ভোল্টেজ সো ইন্ডাক্টর ভোল্টেজের ক্ষেত্রে আউটপুট ইকুয়েশন কি ছিল y y এর জায়গায় এখানে কি হবে হ্যাঁ শিওর শেষ নেই না সেটা লিখতে হবে আচ্ছা এখানে তো y বলতে কি ইন্ডাক্টরের ভোল্টেজটা এটাই হচ্ছে আমার আউটপুট সো এইটা ইজ ইকুয়াল টু এখানে একটা ম্যাট্রিক্স হবে কোনটা c cx du ছিল du আচ্ছা x কি ভেরিয়েবল আমার ভেরিয়েবল কি কি q আর i of t প্লাস d এর জায়গা ফাঁকা u এর জায়গায় b of t সো এই ইকুয়েশনটা এইটা dl of t ইকুয়েশন এখন এই জায়গায় দেখেন q কি আছে 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 তার কোএফিশিয়েন্ট কি 1 বাই c মাইনাসটা ছেড়ে দিচ্ছে বারবার মাইনাস 1 বাই c i of t টা কি আছে 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 স্যার আছে কোএফিশিয়েন্ট কি কোএফিশিয়েন্ট মাইনাস মাইনাস করতে ভুলে যান মাইনাস আর d of t টা কি আছে আছে স্যার তার কোএফিশিয়েন্ট কি 1 1 সো দ্যাটস 1 এটা হচ্ছে তার আউটপুট ইকুয়েশন সো এটা স্টেট স্পেস রিপ্রেজেন্টেশন ওকে এটা হচ্ছে আউটপুট ইকুয়েশন আর এটা হচ্ছে তার স্টেট স্টেট ইকুয়েশন বলে ক্লিয়ার ছবিটা